রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দোহায় অনুষ্ঠিত পরোক্ষ ও কারিগরি আলোচনা। সোমালিয়ায় ইসরায়েলি সামরিক সরঞ্জাম পাঠানোর অভিযোগ। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মসজিদের লাউড স্পিকারে আজান সম্প্রচার সীমিত করার বিলে অনুমোদন। ইউক্রেন জুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরান ইসরায়েল সংঘাতের সামরিক তথ্য ফাঁস, তদন্ত শুরু। গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযোগে গ্রেফতার ৮০ ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বাজান তেল শোধনাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি। কাতার জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দোহায় অনুষ্ঠিত পরোক্ষ কারিগরি আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। আলোচনায় গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন কারিগরি ও কার্যকরী বিষয় নিয়ে আলোচনা হয়। এদিকে তেহরান জানিয়েছে সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের অভিযোগ জানানো হয় এবং এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যোগাযোগ চ্যানেল প্রতিষ্ঠা করা হবে। ইরানের মতে এর মাধ্যমে উভয় পক্ষ সমঝোতা বাস্তবায়নের অগ্রগতি ও সম্ভাব্য লঙ্ঘনের বিষয়গুলো পর্যালোচনা করবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা হোসেইনি খামেনিকে লক্ষ্য করে ইসরায়েলের কথিত হুমকির বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরান এ ধরনের হুমকিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রকাশ বলে আখ্যায়িত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। জাতিসংঘের পরিচয়ে সোমালিয়ায় ইসরায়েলি সামরিক সরঞ্জাম পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। আল মায়াদিনকে দেয়া তথ্য অনুযায়ী প্রায় ১,০০০ কেজি ওজনের চালানটি তেল আবিব থেকে কেনিয়ার নাইরোবি হয়ে গত ২১ জুন সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৌঁছায়। নথিপত্রে চালানটি জাতিসংঘের একটি কার্যালয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে উল্লেখ ছিল। সূত্রগুলোর দাবি চালানটিতে সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে ব্যবহারের উপযোগী অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল। এসব সরঞ্জাম ইসরায়েল ভিত্তিক মেড সিকিউরিটি অ্যান্ড কমিউনিকেশনস কোম্পানির সরবরাহ করা বলে অভিযোগ করা হয়েছে। আরও বলা হয়েছে মোগাদিসুতে জাতিসংঘের একটি কার্যালয় চালানটি গ্রহণ করেছে। এদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সৈয়দ আব্দুল মালিক আল হুথি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সোমালিয়ায় ইসরায়েলের যে কোনো সামরিক বা নিরাপত্তা তৎপরতা প্রতিহত করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তার অভিযোগ, ইসরায়েল সোমালিয়ায় প্রভাব বিস্তারের মাধ্যমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দাব প্রণালী ও এডেন উপসাগরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি লোহিত সাগর উপকূলবর্তী দেশগুলোর প্রতি এ বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সোমালিয়ায় ইসরায়েলের উপস্থিতি দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন এবং সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। তবে জাতিসংঘের পরিচয়ে সোমালিয়ায় ইসরায়েলি সামরিক সরঞ্জাম পাঠানোর এই অভিযোগের বিষয়ে জাতিসংঘ, ইসরায়েল কিংবা সোমালিয়ার সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মসজিদের লাউড স্পিকারে আজান সম্প্রচার সীমিত করার লক্ষ্যে উত্থাপিত একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার বিলটির পক্ষে ৫০ জন এবং বিপক্ষে ৩৬ জন আইন প্রণেতা ভোট দেন। বিলটি উত্থাপন করে কট্টর ডানপন্থী ওতসামা ইয়েহুদিত দল, যার নেতৃত্বে রয়েছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। বিরোধী দল ইসরায়েল বেইতেনুও বিলটির প্রতি সমর্থন জানায়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো মসজিদের শব্দবর্ধক যন্ত্র স্থাপন বা ব্যবহার করা যাবে না। বিলটি আইনে পরিণত হলে লাউড স্পিকারে আজান প্রচার কার্যত বন্ধ হয়ে যেতে পারে, যা মুসলিমদের নামাজের সময় জানানোর অন্যতম প্রধান মাধ্যম। সমর্থকরা বিলটিকে শব্দ দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ হিসেবে বর্ণনা করলেও সমালোচকদের মতে এটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় অনুশীলনের অধিকারের উপর হস্তক্ষেপের শামিল। রাশিয়া ইউক্রেন জুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে অন্তত ১০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। উদ্ধার কাজ চলতে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কিয়েভে। শহরের বিভিন্ন জেলায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যবস্তুতে
আঘাত হানে। হামলায় কয়েকটি আবাসিক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়, আগুন ছড়িয়ে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ার খবর পাওয়া যায়। একটি অ্যাম্বুলেন্স স্টেশনও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে জরুরি চিকিৎসা সেবাও ব্যাহত হয়েছে। রাজধানীর বাইরে দিনিপ্রো, পেলতাভা, চেরকাসি ও চেরনিহিত অঞ্চল ও হামলার লক্ষ্যবস্তু ছিল। এসব এলাকায় জ্বালানি ও বেসামরিক অবকাঠামো, শিল্প স্থাপনা এবং আবাসিক ভবনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হয় এবং জরুরি সেবা কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে অংশ নেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া হামলায় বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করেছে। বিমান প্রতিরক্ষা বাহিনী অনেক লক্ষ্যবস্তু ভূপাতিত করলেও সবগুলো প্রতিহত করা সম্ভব হয়নি। এটি সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ওপর রাশিয়ার অন্যতম বড় সমন্বিত ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। হামলার পর কিয়েভ ও ক্ষতিগ্রস্ত অন্যান্য অঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং কর্তৃপক্ষ সাধারণ মানুষকে বিমান হামলার সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের সামরিক ঘাঁটি থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযোগে ৮০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। বুধবার ইসরায়েলি সামরিক রেডিওর এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের সময় সামরিক স্থাপনার ছবি ও গোপন তথ্য ফাঁসের ঘটনায় ৩০টিরও বেশি নিরাপত্তা তদন্ত শুরু করা হয়। প্রতিবেদনে সাবেক তথ্য নিরাপত্তা বিভাগের প্রধান, যিনি শুধু কর্নেল জি নামে পরিচিত, বলেন, সাধারণত এতগুলো তদন্ত সম্পন্ন হতে প্রায় ১ দশক সময় লাগে। তার দাবি, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেদ এখন পর্যন্ত ৮০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে, যারা সামরিক ঘাঁটির ভেতরে প্রবেশ করে তথ্য সংগ্রহ করছিল বলে সন্দেহ করা হচ্ছে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান, ছবি ও সামরিক তথ্য প্রকাশের মাধ্যমে অনেক সেনা সদস্য অনিচ্ছাকৃতভাবে সংবেদনশীল তথ্য ফাঁস করেছেন। বারবার সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও এ ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ করা যায়নি। প্রতিবেদনে আরো বলা হয়, সম্ভাব্য গুপ্তচর নেটওয়ার্ক শনাক্ত করতে সেনাবাহিনী ও শিনবেদ যৌথভাবে পাল্টা গোয়েন্দা অভিযান চালাচ্ছে। তাদের দাবি, বিদেশি পক্ষের নির্দেশনায় পরিচালিত একটি সংগঠিত গুপ্তচর বৃত্তির নেটওয়ার্কের মাধ্যমে এসব তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল। উল্লেখ্য, এর আগে দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে জেরুজালেমে বসবাসরত ২০ বছর বয়সী এক মার্কিন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ইসরায়েলের হাইফা উপসাগরের বাজান তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ আগে প্রকাশিত তথ্যের চেয়ে অনেক বেশি ছিল বলে দাবি করেছে কুদস নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সরকারি খসড়া নথিতে গ্যাস টারবাইন, স্টিম বয়লার, বৈদ্যুতিক কক্ষ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য উঠে এসেছে। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত একটি জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক সম্পূর্ণ অচল হয়ে পড়েছে এবং সেটির পরিবর্তে ১২,৭০০ ঘনমিটার ধারণ ক্ষমতার নতুন ট্যাঙ্ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় শোধনাগারের বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন সক্ষমতাও প্রভাবিত হয়েছে। নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ক্ষতিগ্রস্ত সংরক্ষণ ট্যাঙ্কের কারণে বাজারের চাহিদা অনুযায়ী পেট্রোল উৎপাদন ও সরবরাহ ব্যাহত হচ্ছে। এটি ইসরায়েলের তৎকালীন জ্বালানি মন্ত্রী এলি কোহেনের সেই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে তিনি দাবি করেছিলেন হামলায় উৎপাদন কার্যক্রম বা জ্বালানি সরবরাহে কোনো প্রভাব পড়েনি। প্রতিবেদন অনুযায়ী বাজান কমপ্লেক্সের পূর্ণাঙ্গ পুনর্নির্মাণ ২০২৮ সালের আগে শেষ হওয়ার সম্ভাবনা নেই। তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে চলতি বছরের এপ্রিল মাসে ইরানের আকাশসীমার কাছাকাছি একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর নতুন এক বিতর্ক সামনে এসেছে। উদ্ধার হওয়া মার্কিন পাইলটের দেওয়া বর্ণনা এবং CNN এর এক্সক্লুসিভ প্রতিবেদনে প্রকাশিত তথ্যকে ঘিরে মার্কিন সামরিক ও গোয়েন্দা মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। 4টি পৃথক সূত্রের বরাত দিয়ে CNN জানিয়েছে, ইজেক্ট করার আগে পাইলট আকাশে এমন এক ধরনের ড্রোন ফরমেশন দেখেছিলেন যা প্রচলিত সামরিক প্রযুক্তির ধারণাকেও চ্যালেঞ্জ জানাতে পারে। পাইলটের ভাষায়, দৃশ্যটি ছিল এতটাই অস্বাভাবিক যে তিনি সেটিকে রিয়েল এলিয়েন শিট বলে বর্ণনা করেন। তার মতে, একটি বড় ড্রোনকে কেন্দ্র করে অনেকগুলো ছোট ড্রোন এমনভাবে বিন্যস্ত ছিল যেন দেখতে একটি জেলিফিশের মতো। নিচের দিকে ঝুলন্ত ছোট ড্রোনগুলো জেলিফিশের পায়ের মতো লাগছিল এবং পুরো গঠনটি একক ইউনিট হিসেবে সুসংগঠিতভাবে চলাচল করছিল। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা পাইলটের ডিব্রিফিং থেকে পাওয়া এই তথ্যকে
গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। কারণ যদি পাইলটের পর্যবেক্ষণ সঠিক হয়ে থাকে তাহলে ইরানের ড্রোন প্রযুক্তিতে এমন এক অগ্রগতির ইঙ্গিত দেয় যা শুধু মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নয়, বৈশ্বিক যুদ্ধ কৌশলকেও প্রভাবিত করতে পারে। যদিও F-15 যুদ্ধ বিমানটি ঠিক কিভাবে ভূপাতিত হয়েছে সে বিষয়ে তদন্ত এখনো শেষ হয়নি, তবুও সংশ্লিষ্ট মহলের ধারণা আকাশে দেখা ওই অস্বাভাবিক ড্রোন ফরমেশন ঘটনাটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে পাখির ঝাঁকের মতো শত শত ড্রোনকে একই সঙ্গে পরিচালনা করা এবং তাদের মধ্যে সংঘর্ষ এড়িয়ে নির্দিষ্ট কৌশল অনুযায়ী পরিচালিত করা অত্যন্ত জটিল প্রযুক্তিগত বিষয়। একটি ড্রোন সামান্য ভুল করলেও পুরো ফরমেশন ভেঙে পড়তে পারে। বিশেষ করে যেসব ড্রোন বিস্ফোরক বহন করে তাদের মধ্যে সংঘর্ষ হলে তা পুরো নেটওয়ার্ক ধ্বংস করে দিতে পারে। ফলে এই ধরনের ড্রোন সোয়ার্ম পরিচালনার জন্য প্রয়োজন অত্যন্ত উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চগতির যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত সেন্সর প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। এ কারণেই বিশ্বের প্রধান সামরিক শক্তিগুলো দীর্ঘদিন ধরে ড্রোন সোয়ার্মিং প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে তাদের কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট কর্মসূচির মাধ্যমে এমন একটি যুদ্ধ ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে একজন পাইলট একাধিক স্বয়ংক্রিয় ড্রোন নিয়ন্ত্রণ করতে পারবেন। লয়াল উইংম্যান নামে পরিচিত এই ড্রোনগুলো মূল যুদ্ধ বিমানকে সহায়তা করবে। এগুলো শত্রুর রাডার শনাক্ত করবে, ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করবে, ডিকয় হিসেবে কাজ করবে কিংবা সরাসরি অস্ত্র বহন করবে। যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে মানুষ চালিত যুদ্ধ বিমান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোনের মধ্যে সমন্বয় করে তোলা। পেন্টাগনের ধারণা, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে একটি যুদ্ধ বিমানকে কেন্দ্র করে পুরো একটি ড্রোন নেটওয়ার্ক পরিচালিত হবে। চীনও একই পথে অনেক দূর এগিয়ে গেছে বলে মনে করা হয়। দেশটির GJ-11 শার্প সোর্ড স্টেলথ ড্রোন ইতিমধ্যেই J-20 স্টেলথ ফাইটারের সঙ্গে ফরমেশনে উঠতে দেখা গেছে। এছাড়া 2 আসনের J-20S যুদ্ধ বিমানকে বিশেষভাবে ড্রোন নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। চীনের ভবিষ্যৎ ষষ্ঠ প্রজন্মের J-36 এবং J-50 কর্মসূচির মূল ভিত্তি হচ্ছে ম্যান আনম্যান্ড টিমিং বা মানুষ চালিত প্ল্যাটফর্মের সঙ্গে স্বয়ংক্রিয় ড্রোনের সমন্বিত কার্যক্রম। সামরিক বিশ্লেষকদের মতে আগামী দশকে যুদ্ধক্ষেত্রে এই ধারণাই সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসবে। এই প্রেক্ষাপটে ইরানের জেলিফিশ ফরমেশন নতুন গুরুত্ব পেয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও চীন যেখানে যুদ্ধ বিমানকে কেন্দ্র করে ড্রোন পরিচালনার মডেল তৈরি করছে, সেখানে ইরান হয়তো অপেক্ষাকৃত ভিন্ন পথ অনুসরণ করছে। ধারণা করা হচ্ছে একটি বড় ড্রোনকে কেন্দ্র করে অনেকগুলো ছোট ড্রোনকে পরিচালিত করার মাধ্যমে তারা একটি স্বয়ংসম্পূর্ণ ড্রোন নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে। সামরিক ভাষায় একে অনেক সময় মাদারশিপ ড্রোন ধারণা বলা হয়। এই ধরনের ব্যবস্থায় বড় প্ল্যাটফর্মটি নিয়ন্ত্রণ ও সমন্বয়ের কাজ করবে আর ছোট ড্রোনগুলো বিভিন্ন ধরনের মিশন পরিচালনা করবে। গত এক দশকে ইরান তাদের ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উন্নত যুদ্ধ বিমান বা আধুনিক অস্ত্র সংগ্রহে সীমাবদ্ধতা থাকলেও তেহরান বিকল্প কৌশল হিসেবে ড্রোন প্রযুক্তির উপর গুরুত্ব দিয়েছে। শাহেদ সিরিজের ড্রোন বর্তমানে বিশ্বের অন্যতম আলোচিত অস্ত্র ব্যবস্থায় পরিণত হয়েছে। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ইয়েমেন, ইরাক ও সিরিয়ায় ইরানের মিত্র গোষ্ঠীগুলোর হাতে এই ড্রোনের ব্যবহার দেখা গেছে। এসব অভিজ্ঞতা ইরানকে বাস্তব যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি পরীক্ষার সুযোগ দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে ইরান শুধু আক্রমণাত্মক ড্রোন নয়, বরং স্বয়ংক্রিয় এবং নেটওয়ার্ক ভিত্তিক ড্রোন প্রযুক্তির উপরও কাজ করছে বলে বিভিন্ন পশ্চিমা গবেষণা সংস্থা দাবি করে আসছে। তাদের মতে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ব্যয়বহুল যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রের পরিবর্তে কম খরচের অসংখ্য ড্রোন একযোগে ব্যবহার করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার কৌশলই হবে সবচেয়ে কার্যকর পদ্ধতি। এই কারণেই ড্রোন সোয়ার্মিং প্রযুক্তিকে সামরিক বিশ্বের পরবর্তী বিপ্লব হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে যদি ইরান সত্যি কার্যকর সোয়ার্ম প্রযুক্তি তৈরি করে থাকে তাহলে এর সবচেয়ে বড় প্রভাব পড়বে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর। বর্তমানে প্যাট্রিয়ট থার্ড কিংবা আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা নির্দিষ্ট সংখ্যক লক্ষ্যবস্তু মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু শত শত ছোট ড্রোন যদি একযোগে বিভিন্ন দিক থেকে আক্রমণ চালায় তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যেতে পারে। কিছু ড্রোন ডিকয় হিসেবে কাজ করবে, কিছু ইলেকট্রনিক জ্যামিং করবে এবং কিছু সরাসরি আঘাত হানবে। ফলে শত্রুর জন্য প্রকৃত হুমকি শনাক্ত করা কঠিন হয়ে পড়বে।
মার্কিন ও ইসরায়েলি সামরিক পরিকল্পনাবিদের জন্য বিষয়টি বিশেষ উদ্বেগের কারণ হয়ে উঠছে, কারণ এতদিন ইরানের সামরিক সক্ষমতা মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রক্সি বাহিনীর উপর নির্ভরশীল বলে মনে করা হতো। কিন্তু যদি তারা উন্নত সোয়ার্ম প্রযুক্তি অর্জন করে থাকে, তাহলে তা ভবিষ্যতের সম্ভাব্য সামরিক অভিযানকে আরও জটিল করে তুলবে। একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান বা কোটি কোটি ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত শত সস্তা ড্রোন ধ্বংস করা অর্থনৈতিক দিক থেকেও কার্যকর নয়। ফলে নতুন ধরনের প্রতিরক্ষা কৌশল প্রয়োজন হবে। তবে পুরো বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেক বিশেষজ্ঞ। তাদের মতে যুদ্ধক্ষেত্রে একজন পাইলট অত্যন্ত চাপের মধ্যে থাকেন এবং দ্রুত পরিবর্তিত পরিস্থিতিতে অনেক সময় দৃশ্যমান তথ্য বিভ্রান্তিকর হতে পারে। এছাড়া সিএনএন এর প্রতিবেদনে উল্লেখিত সূত্রগুলো বেনামি এবং ঘটনাটির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। ফলে পাইলটের বর্ণনাকে এখনই চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। তবুও গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং ড্রোন সোয়ার্মিং প্রযুক্তি নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে যুদ্ধ শুধু যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র কিংবা ট্যাঙ্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় ড্রোন, নেটওয়ার্ক ভিত্তিক তথ্য আদান প্রদান এবং সমন্বিত যুদ্ধ ব্যবস্থাই হয়ে উঠবে নতুন বাস্তবতা। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান কর্মসূচিগুলোও সেই ধারণাকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ইউরোপের পাশাপাশি ইরানও যদি এই প্রতিযোগিতায় উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। এদিকে সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন, সত্যতা যাই হোক না কেন, পাইলটে দেখা সেই কথিত জেলিফিশ ফরমেশন আসলে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের একটি প্রতীক হয়ে উঠছে, যেখানে একটি যুদ্ধ বিমান নয় বরং শত শত স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম একসঙ্গে কাজ করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেবে। আকাশ যুদ্ধের সেই নতুন যুগে মানুষ পরিচালিত প্ল্যাটফর্ম এবং ড্রোনের সমন্বয় হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। আর সেই প্রতিযোগিতায় কে এগিয়ে থাকবে তা নির্ধারণ করবে আগামী কয়েক দশকের বৈশ্বিক সামরিক ভারসাম্য। অযোধ্যার রাম মন্দিরের দিকে মুখ করা নিজের বাড়ির ছাদে প্রতিদিন সন্ধ্যায় 3 তলা সিঁড়ি বেয়ে ওঠে একা বসে থাকেন 65 বছর বয়সী ব্রজেশ কুমার। কয়েক দশক ধরে তিনি নিজের চোখের সামনে দেখেছেন একসময় শান্ত ছোট্ট শহর অযোধ্যা কিভাবে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। উত্তরপ্রদেশের এই শহরে যে স্থানে আজ বিশাল রাম মন্দির দাঁড়িয়ে আছে, সেখানে একসময় ছিল 1600 শতকে নির্মিত বাবরি মসজিদ। 1992 সালে উগ্র হিন্দুত্ববাদী জনতা সেই মসজিদ ভেঙে ফেলে, যার জেরে সারা ভারতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং প্রায় 2000 মানুষ নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন মুসলিম। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2.5 বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে নেতৃত্ব দেন। বহু হিন্দুর বিশ্বাস, ধর্মীয় মহাকাব্য রামায়ণের নায়ক ও হিন্দুদের পূজিত দেবতা রামের জন্মস্থান এই অযোধ্যায়। ব্রজেশ কুমারের মতো অসংখ্য হিন্দু ভক্তের কাছে এই মন্দির ছিল বহু বছরের স্বপ্ন পূরণের প্রতীক। বাবরি মসজিদ ধ্বংস ও রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস সত্ত্বেও তাদের বিশ্বাস ছিল অবশেষে একটি পবিত্র ধর্মীয় কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেই বিশ্বাসে এখন বড় ধাক্কা লেগেছে। গত 1 মাস ধরে রাম মন্দিরের ব্যবস্থাপনা নিয়ে বিস্ফোরক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ উঠেছে ভক্তদের দেয়া কোটি কোটি রুপির দান এবং মূল্যবান স্বর্ণ, রৌপ্য, অলংকার আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগ শুধু মন্দির প্রশাসনের বিরুদ্ধে নয়, বরং সেই পুরো ব্যবস্থার বিরুদ্ধে, যাকে এতদিন হিন্দু ধর্মীয় আবেগের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল। ক্ষুব্ধ ব্রজেশ কুমার বলেন, আমাদের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যারা মন্দির পরিচালনা করছে তারা আমাদের ধর্মীয় অনুভূতিকেই লুট করেছে। এভাবে চলতে থাকলে একদিন ধর্মের নামেই আমাদের সবাইকে বিক্রি করে দেবে আর নিজেরা অর্থে ভরে যাবে। এই অভিযোগকে ঘিরে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু হয়েছে, একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন এবং উত্তরপ্রদেশের রাজনৈতিক অঙ্গনেও তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আগামী বছরের শুরুতেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে এই ঘটনা রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাম মন্দির উদ্বোধনের পর থেকেই এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থানগুলোর একটি হয়ে ওঠে। প্রতিদিন হাজার হাজার এবং বছরে কোটি কোটি ভক্ত সেখানে আসেন। মন্দিরটি পরিচালনা করে স্বাধীন সংস্থা শ্রী রাম জন্মভূমি
তীর্থক্ষেত্র ট্রাস্ট। আনুষ্ঠানিকভাবে এটি সরকারি নিয়ন্ত্রণের বাইরে থাকলেও এর পরিচালনা পর্ষদের অনেক সদস্য ভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর সঙ্গে যুক্ত। ফলে মন্দির পরিচালনা ও রাজনীতির মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিন ধরেই বিদ্যমান। দুর্নীতির অভিযোগ প্রথম প্রকাশ্যে আনেন ট্রাস্টের হিসাব বিভাগের সাবেক তত্ত্বাবধায়ক মহিপাল সিং। তিনি দাবি করেন দানের অর্থের হিসাব নিকাশে বড় ধরনের অনিয়ম হয়েছে। তার অভিযোগ সামনে আসার পর ব্যাপক জনমত তৈরি হয়। এরপর উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং বিরোধী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বিষয়টি রাজনৈতিকভাবে সামনে নিয়ে আসেন। তিনি অভিযোগ করেন মন্দিরে আসা কোটি কোটি রুপির দানের অর্থের কোনো হিসাব নেই এবং বিপুল পরিমাণ অর্থ গায়েব হয়ে গেছে। জনচাপ বাড়তে থাকায় বিজেপি নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা পড়লেও সেটি এখনও প্রকাশ করা হয়নি। তবে তদন্তের পর পুলিশ একটি ফৌজদারি মামলা দায়ের করে এবং মন্দিরে নগদ অর্থ ও মূল্যবান দান সামগ্রী গণনার সঙ্গে জড়িত অন্তত 8 জনকে গ্রেপ্তার করে। এরপর আরও অনেক ভক্ত সামনে এসে অভিযোগ করেন তারা যে রূপার ইট, স্বর্ণালঙ্কার, গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী মন্দিরে দান করেছিলেন সেগুলোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের দাবি দান সামগ্রীর কোনো স্বচ্ছ হিসেব নেই এবং কর্তৃপক্ষ সন্তোষজনক ব্যাখ্যাও দিতে পারছে না। ক্রমবর্ধমান চাপের মুখে গত শুক্রবার ট্রাস্টের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক চম্পত রায় সহ আরও কয়েকজন প্রভাবশালী ট্রাস্টি পদত্যাগ করেন। রাম মন্দির আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত চম্পত রায়ের পদত্যাগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এতে পরিস্থিতি শান্ত হয়নি, বরং বহু ভক্তের ক্ষোভ আরও বেড়ে গেছে। এমনকি বিজেপি সমর্থকদের মধ্যেও অনেকে নিজেদের প্রতারিত মনে করছেন। এই বিতর্কে উল্লেখযোগ্য কণ্ঠগুলোর একটি হলো সন্তোষ দুবের। 1992 সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় অভিযুক্তদের একজন ছিলেন তিনি। নিজের ভূমিকা নিয়ে কখনোই লজ্জিত নন, বরং প্রকাশ্যেই তা স্বীকার করেছেন। বহু বছর ধরে আদালতে মামলা চলার পর 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত জমি হিন্দুদের হাতে তুলে দেয়, যদিও আদালত বাবরি মসজিদ ধ্বংসকে বেআইনি বলে রায় দেয়। মুসলিমদের জন্য অযোধ্যার বাইরে বিকল্প জমি বরাদ্দ করা হয় নতুন মসজিদ নির্মাণের উদ্দেশ্যে। পরে 2020 সাল পর্যন্ত প্রমাণের অভাবে সন্তোষ দুবে সহ অভিযুক্তদের খালাস দেয়া হয়। কিন্তু আজ সেই দুবেই রাম মন্দিরের দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ। তিনি বলেন, এই দুর্নীতি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এর শাস্তি মৃত্যুদণ্ডের কম হওয়া উচিত নয়। তার অভিযোগ, চতুর, অসাধু ও নির্মম চোরেরা রাম মন্দির পরিচালনা করছে। তারা এমন এক ভয়ের পরিবেশ তৈরি করেছে যে কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না। দুবের মতে সরকারের পক্ষে এই ক্ষোভ উপেক্ষা করা কঠিন হবে, কারণ বিজেপি দীর্ঘদিন ধরে নিজেকে হিন্দু ধর্মের রক্ষক হিসেবে উপস্থাপন করেছে। সেই ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে। এটি অবশ্য ট্রাস্টকে ঘিরে প্রথম বিতর্ক নয়। 2021 সালেও অভিযোগ উঠেছিল জনগণের দানের অর্থ ব্যবহার করে বাজার মূল্যের তুলনায় অনেক বেশি দামে জমি কেনা হয়েছে। তখনও ব্যাপক সমালোচনা হয়েছিল। তবে সাম্প্রতিক অভিযোগ আরো গুরুতর, কারণ এটি সরাসরি ভক্তদের দান আত্মসাতের অভিযোগ। আল জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও বিজেপির মুখপাত্ররা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অন্যদিকে বিরোধীরা অভিযোগ করেছেন প্রকৃত দায়ীদের আড়াল করার চেষ্টা চলছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, সরকার শুধু নিম্ন পর্যায়ের কর্মীদের গ্রেপ্তার করছে, অথচ যাদের নির্দেশে পুরো দুর্নীতির কাঠামো তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি তদন্তের সম্পূর্ণ প্রতিবেদন প্রকাশ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান। রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট হিন্দু ধর্মগুরু করপাত্রী মহারাজও একই ধরনের অভিযোগ করেছেন। তার মতে সরকার ছোট কর্মচারীদের বলির পাঁঠা বানিয়ে প্রকৃত অপরাধীদের রক্ষা করছে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একজন হিন্দু সন্ন্যাসী থেকে রাজনৈতিক হওয়া নেতা। অনেকেই তাকে ভবিষ্যতের নরেন্দ্র মোদীর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখেন। ফলে রাম মন্দিরকে ঘিরে এই কেলেঙ্কারি শুধু প্রশাসনিক সংকট নয়, বরং বিজেপির আদর্শিক ও রাজনৈতিক অবস্থানের জন্য বড় চ্যালেঞ্জ। 2024 সালের জাতীয় নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি উল্লেখযোগ্য আসন হারায় এবং একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। ফলে সরকার গঠনের জন্য দলটিকে জোট সঙ্গীদের উপর নির্ভর করতে হয়। সেই প্রেক্ষাপটে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে রাম মন্দির বিতর্ক বিজেপির জন্য নতুন রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষক রশিদ কিদওয়াই মনে করেন, যদি আরও ধর্মীয় নেতা প্রকাশ্যে এই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে বিজেপির উপর এর নেতিবাচক প্রভাব
অত্যন্ত গভীর হবে। তার ভাষায় এটি শুধুমাত্র একটি দুর্নীতির ঘটনা নয়, এটি মানুষের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত। মানুষ তাই সহজে এটি ভুলবে না, বিশেষ করে এমন একটি রাজ্যে যার মুখ্যমন্ত্রী নিজেও একজন ধর্মীয় ব্যক্তিত্ব। কিদুয়াই আরও বলেন, এই ঘটনা বৃহত্তর একটি রাজনৈতিক বাস্তবতার দিকেও ইঙ্গিত করে। দীর্ঘদিন ধরে ধর্মীয় আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিজেপি যে সুবিধা পেয়েছে, একই কৌশল এখন তাদের জন্য উল্টো বোঝা হয়ে দাঁড়াতে পারে। মানুষের বিশ্বাস যখন প্রশ্নবিদ্ধ হয়, তখন তার প্রতিক্রিয়া শুধু ধর্মীয় নয়, রাজনৈতিকও হয়। অযোধ্যার রাম মন্দির বহু হিন্দুর কাছে শুধু একটি উপাসনালয় নয়, বরং কয়েক দশকের আন্দোলন, আত্মত্যাগ এবং রাজনৈতিক সংগ্রামের প্রতীক। সেই মন্দিরকে ঘিরে দুর্নীতির অভিযোগ তাই সাধারণ আর্থিক কেলেঙ্কারির চেয়েও অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এটি ধর্মীয় প্রতিষ্ঠানের জবাবদিহি, জনবিশ্বাস, রাজনৈতিক নৈতিকতা এবং ভারতের সাম্প্রতিক রাজনীতির কেন্দ্রবিন্দুকে একসঙ্গে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তদন্তের চূড়ান্ত ফলাফল যাই হোক না কেন, এই বিতর্ক ইতোমধ্যেই প্রমাণ করেছে যে ধর্মীয় আবেগের উপরে দাঁড়িয়ে নির্মিত রাজনৈতিক বর্ণনা তখনই সবচেয়ে বড় সংকটে পড়ে, যখন সেই আবেগের প্রতীক প্রতিষ্ঠানটির সততা নিয়ে জনমনের সন্দেহ সৃষ্টি হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।